বিসমিল্লাহির রহমানির রহিম। সিরিয়ায় বাশার আল আসাদ যা করেছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যা করেছে তার হয়তো ক্ষমা আছে, কিন্তু ইরান সেখানে যা করেছে আমার কাছে এর ক্ষমা নেই। কারণ হলো এই যে বাশার আল আসাদ, তারপরে ভ্লাদিমির পুতিন, এরা তো সাক্ষাৎ শয়তান, এটি স্পষ্ট। বাশার আল আসাদ ক্ষমতায় থাকার জন্য মানুষ মারার পথ বেছে নিয়েছে, নেবে, এটাই স্বাভাবিক। তারপরে সেই মানুষগুলো আবার কিরকম মানুষ? তারা হলো, বাশার হলো শিয়া, আর যাদেরকে সে মেরেছে তারা হলো সুন্নি। অপরদিকে ভ্লাদিমির পুতিন হলো খ্রিস্টান, সে ওখানে যাদেরকে মেরেছে তারা হলো মুসলমান। সুতরাং সেও মারবে, এটাই স্বাভাবিক, ক্ষমতার জন্য, আধিপত্যের জন্য। ইউক্রেনে সে তো নিজ ধর্মের লোকদেরই হত্যা করছে। এখন কিন্তু ইরানের বিষয়টি, ইরানের কেন ক্ষমা নেই আমার কাছে, সেটি হলো এই যে বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট, 2011 সালে আপনারা জানেন যখন তিউনিসিয়া, মিশর থেকে আরব রেভলিউশন, আরব বসন্ত ছড়িয়ে পড়ল বিভিন্ন আরব দেশে, সেই আরব স্প্রিং এর ঢেউ আছড়ে পড়েছিল সিরিয়ায়। এবং সিরিয়ায় এই যে পিতা পুত্র হাফিজ আল আসাদ এবং তারপরে বাশার আল আসাদ তার পুত্র মিলে যে 53 বছরের মাফিয়া শাসনতন্ত্র, পরিবারতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, শাসনতন্ত্র, ক্ষুদ্র একটি গোষ্ঠী আলাবি, শিয়াদের মধ্যেও আবার এই যে বাশার আল আসাদের পরিবার ক্ষুদ্র একটি আলাবি গোষ্ঠীর লোক। ওরা সিরিয়ার কোনো বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় না। সেই গোষ্ঠী 53 বছরের যে মাফিয়া শাসনতন্ত্র, সেই শাসন ব্যবস্থার অত্যাচারী, গণহত্যাকারী হাফিজ আল আসাদ এবং বাশার আল আসাদের কবল থেকে রক্ষার জন্য সিরিয়ার কোটি কোটি মুক্তিকামী মানুষ রাজপথে নেমে এসেছিল বাশারের হাত থেকে মুক্তির জন্য, বাশারকে উৎখাতের জন্য। কিন্তু বাশার আল আসাদ ক্ষমতায় থাকার জন্য, পরিবারতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য গণহত্যার পথ বেছে নিল এবং সে এই বিরোধীদের দমনের জন্য আফ্রিকা থেকে ভাড়াটিয়া বাহিনী এনে তাদেরকে লেলিয়ে দিয়েছিল সিরিয়ার মুক্তিকামী মানুষের উপরে। সিরিয়ান আর্মিকে লেলিয়ে দিয়েছিল সিরিয়ান মুক্তিকামী মানুষকে দমনের জন্য। এবং এই বাশার বাহিনী, তারপরে বাশারের পক্ষে ওখানে আরো মিলিশিয়া বাহিনী তার সম্প্রদায়ের, এবং এই আফ্রিকান ভাড়াটিয়া বাহিনী মানুষের ঘরে ঘরে ঢুকে নির্বিচারে হত্যা করেছে, নারীদের ধর্ষণ করেছে, পৈশাচিক গণহত্যায় মেতে উঠেছে। এবং যখন বাশার আল আসাদ এই গণ অভ্যুত্থান দমনের জন্য হত্যার পথ বেছে নিল, তখন সিরিয়ার মানুষও বাশারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিল এবং শুরু হলো
গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধে বাশারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য বাশারের পক্ষে আগে দাঁড়িয়েছিল ইরান। তারপরে সেখানে পরবর্তীতে 2015 সালে যোগ দিল। বাশারের ক্ষমতা যখন একেবারে যায় উৎখাতের পথে ক্ষমতা থেকে, তখন বাশারকে টিকিয়ে রাখার জন্য রাশিয়ান আর্মি সেখানে প্রবেশ করলো এবং নির্বিচারে রাশিয়ান আর্মি বিমান হামলা চালিয়ে সিরিয়াকে ধ্বংস এবং সিরিয়ার মানুষকে হত্যার উৎসবে মেতে উঠল। এবং এই যে নারকীয় হত্যাযজ্ঞ, আপনারা জানেন যে এই বিদ্রোহ দমন করতে গিয়ে বাশার আল আসাদের আর্মি, সিরিয়ান আর্মি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, রাশিয়ান আর্মি, আফ্রিকান ভাড়াটিয়া আর্মি এবং ইরান সমর্থিত যে লেবাননের হিজবুল্লাহ, সেই হিজবুল্লাহ ও বাশারের পক্ষে ওখানে যুদ্ধে যোগ দেয় এবং সিরিয়ার কোটি কোটি মুক্তিকামী মানুষের বিরুদ্ধে এই ইরান সমর্থিত বললে ভুল হবে, আসলে ওটা ইরানেরই একটি বাহিনী, লেবাননের হিজবুল্লাহ, লেবাননের মানুষের দ্বারা তৈরি ইরানি আর্মির একটি শাখা বলা যায়। সেই হিজবুল্লাহ বাশারের পক্ষে সিরিয়ার মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল এবং বাশারকে ক্ষমতায় টিকিয়ে রাখার পক্ষে যুদ্ধ করেছে সিরিয়ার মানুষের বিরুদ্ধে। এই হলো ইরানের ভূমিকা ছিল সিরিয়ায়। আর ইরান তো অনেক আগে থেকে, সেই 1979 সাল থেকেই সিরিয়ার পক্ষে ছিল। যা হোক, ওই বাশারের পিতা হাফিজ আল আসাদের পক্ষে আগেও ইরান ছিল এবং সর্বশেষ ইরান এই বাশারকে, এই খুনি গণহত্যাকারী একজন এরকম মাফিয়া শাসককে, গণবিরোধী সিরিয়ার দুশ্মন, গণদুশ্মন, গণমানুষের দুশ্মন, দেশের দুশ্মন, জাতির দুশ্মন, মুসলমান নামের কলঙ্ক, মানবতার দুশ্মন, এই শয়তান বাশারকে টিকিয়ে রাখার জন্য ইরান তার হিজবুল্লাহকে লেলিয়ে দিয়েছিল জনগণের বিরুদ্ধে এবং ইরান সর্বতোভাবে সহায়তা করেছে একেবারে প্রকাশ্যে। এবং সর্বশেষ পর্যন্ত তারা বলেছে যে এই যে হায়াত তাহরির আল শাম যখন একের পর এক নগর দখল করে বাশারকে পতনের জন্য রাজধানীতে এগিয়ে আসছিল, তখন ইরান বলেছে প্রয়োজনে তারা সৈন্য পাঠাবে। তাহলে কি বললাম? আফ্রিকান ভাড়াটিয়া বাহিনী, আসাদের বিভিন্ন মিলিশিয়া বাহিনী, সিরিয়ান আর্মি, যা মূলত আসাদের একটি পারিবারিক বাহিনীতে পরিণত হয়েছিল, ব্যক্তিগত বাহিনী, আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখার পাহারাদার খুনি বাহিনী, গণহত্যাকারী বাহিনী, এই সিরিয়ান আর্মি, জনগণের দুশ্মন, মানবতার দুশ্মন এই সিরিয়ান আর্মি, কুখ্যাত সিরিয়ান আর্মি, তারপরে রাশিয়ান আর্মি এবং ইরানি আর্মি তথা ইরানি হিজবুল্লাহ, ইরান আর্মির শাখা বলা যায় হিজবুল্লাহ। এই সব মিলিয়ে বাশারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তা করেছে এবং এইভাবে এই ক্ষমতায় টিকে থাকার বিনিময়ে বাশার এইভাবে ক্ষমতায়, গণহত্যার মাধ্যমে যে ক্ষমতায় টিকে রইল, তাতে সিরিয়ার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসেব মতে 6 লাখের বেশি মানুষ, কমপক্ষে 6 লাখ সিরিয়ান নিহত হয়েছে, কমপক্ষে 6 লাখ। অ্যাকচুয়ালি এর সংখ্যা মোর দ্যান 1 মিলিয়ন, 10 লাখের উপরে নিহতের সংখ্যা বেসরকারি হিসেবে। এবং সিরিয়ার প্রায় 1 কোটি মানুষ, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে 60 লাখের উপরে। আমি যতদূর খবর জানি সেই শুরু থেকে 1 কোটির খবরও বিভিন্ন খবরে দেখেছি, কখনো কখনো উল্লেখ করা হয়েছে 1 কোটি মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এর অধিকাংশই আশ্রয় নিয়েছে তুরস্কে, প্রায় 50 লক্ষ, এবং 10 লাখের মতো আশ্রয় নিয়েছে কেবল জার্মানিতে 10 লাখ। আর এই ভূমধ্য সাগরে ইউরোপ পাড়ি দিতে গিয়ে কত হাজার হাজার সিরিয়ান যে ডুবে মারা গেছে, কত অসহায় শিশু। ওই যে আয়লান কুর্দির যে শিশু, ভূমধ্য সাগরের তীরে যে আয়লান কুর্দির একটি শিশুর লাশ আপনারা দেখেছিলেন,
গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল যে ছবি, মৃত নিথর দেহ পড়েছিল মা বাবার সাথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ওই ইতালি, গ্রিস, ইতালি এবং ইউরোপে পাড়ি দেওয়ার সময় ডুবে মারা গিয়েছে, এবং সেই লাশ সাগরের ঢেউয়ে আবার ভূমধ্যসাগরে এসে ভূমধ্যসাগরে সেই লাশ পাওয়া গেছে। তাহলে কত মানুষ, কত হাজার হাজার সিরিয়ান ডুবে মারা গেছে। তারপরে তাহলে বললাম 1 কোটি মানুষ দেশ ছাড়া, 6 লাখ মারা গেছে, এবং কমপক্ষে 70 লাখ। এই বুধবারেও আমি ব্রিটেনের গার্ডিয়ানের এডিটোরিয়ালে একটি এডিটোরিয়াল পড়েছি, সেখানে লেখা আছে, এডিটোরিয়ালটা 2 দিন আগের আমি পড়েছি বুধবার, যে তারা বলছে যে 70 লক্ষ সিরিয়ান নিজ দেশে গৃহহীন, নিজ দেশে ডিসপ্লেসড, মানে বাড়িঘর ছাড়া নিজ দেশেই। তাহলে 70 লক্ষ নিজ দেশেই বাড়িঘর ছাড়া, মানে তাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে হামলায়, বিমান হামলায়, নির্বিচার বিমান হামলায়। 1 কোটি মানুষ পাড়ি দিল, 6 লাখ মানুষ, প্রায় 10 লাখ মানুষ নিহত। তাহলে এইভাবে 2 কোটি মানুষের জীবন ছারখার হয়ে গেল। এবং সিরিয়ায় যারা এখন জীবিত, সিরিয়ায় যারা আছে তারা তো চরম মানবেতর জীবনযাপন করতেছে। 90% সিরিয়ান, মোর দ্যান 90% সিরিয়ান চরম দরিদ্র অবস্থায় আছে। তাহলে এই যে অবর্ণনীয় দুর্দশা এবং সিরিয়া একটি দেশ যে ধ্বংস হয়ে গেল, তাহলে এর পেছনে নাম্বার 1 বাশার, তারপরে ইরান আর পুতিন। তাহলে এই যে এরকম একজন প্রমাণিত গণহত্যাকারী বাশার, ম্যাস মার্ডারার, আবার বলছি ম্যাস মার্ডারার, পৃথিবীতে সবচেয়ে বড় কুখ্যাত যে কয়জন ম্যাস মার্ডারার আছে তার মধ্যে নাম্বার 1 হয়েছে চীনের মাও সেতুং, নাম্বার 2 হয়েছে রাশিয়ার ওই যে স্টালিন, ম্যান অফ স্টিল বলা হয় যাকে। তাদের এই অন্ধকার দিক কিন্তু আমরা জানি না, সবাই তাদেরকে ওই ভিন্ন দৃষ্টিতে দেখে যে কি বিপ্লবী, ম্যান অফ স্টিল, কে স্টালিন, তারপর মাও সেতুং। কিন্তু এরা যে পৃথিবীর ইতিহাসে বিখ্যাত গণহত্যাকারী, ম্যাস মার্ডারার, লক্ষ লক্ষ মানুষেরা হত্যা করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। তাহলে এই আসাদও হলো এরকম একজন ম্যাস মার্ডারার। তাহলে এই ম্যাস মার্ডারারের পক্ষে দাঁড়িয়েছিল ইরান। আমি বলেছি সেই 2012 সালে, আমি যখন ফেসবুক খুলি 12 সালে, এরপরে আমি এই সিরিয়া যুদ্ধ নিয়ে অনেক বলেছি যে এই ইরানের বিষয়ে, যে আমি ইরান যে এই যে আসাদের পক্ষে, গণমানুষের বিপক্ষে, কোটি কোটি মুক্তিগামী মানুষের বিপক্ষে, কোনো যুক্তিতে এই যে ইসরায়েলকে প্রতিরোধ সহ নিজেদের সিকিউরিটি, বিভিন্ন কিসব অজুহাতে এই যে আসাদের পক্ষ তারা নিয়েছে, আমি বলেছি পৃথিবীর কোনো যুক্তিতে, কোনো অজুহাতে, কোনো কৌশলের নামে, কোনো হিকমতের নামে, কোনো স্ট্র্যাটেজির নামে, কোনো নিরাপত্তার নামে, কোনো কূটনীতির নামে এই গণহত্যাকারী আসাদের পক্ষ নেওয়া সমর্থনযোগ্য হতে পারে না। এটি একটি ঘৃণ্য কাজ। রাজনীতির নামে, কূটনীতির নামে, প্রতিরক্ষার নামে, ডিফেন্সের নামে, স্ট্র্যাটেজির নামে, সিকিউরিটির নামে, ইসরায়েল প্রতিরোধের নামে, যে নামেই হোক না কেন, এটি ঘৃণ্য অপরাধ। তো অপরাধ, কোনো যুক্তিতে এই অপরাধকে সমর্থনযোগ্য হতে পারে না, অপরাধের পক্ষ নেওয়া সমর্থনযোগ্য হতে পারে না। এই বাশারের মতো ম্যাস মার্ডারের পক্ষ নেওয়া, তাকে ক্ষমতায় টিকিয়ে থাকতে সহায়তা করা, কোনো অবস্থাতেই, কোনো বিবেক, কোনো কিছু দিয়ে এটি সমর্থনযোগ্য হতে পারে না। এটি ঘৃণ্য কাজ। এবং আমি বলেছি ইরান পথভ্রষ্ট। ইরানের এই রাজনীতিকরা, এই যে আয়াতুল্লাহ তথাকথিত এই যে আয়াতুল্লাহ টুল্লাহ, সব পথভ্রষ্ট, এগুলো ভ্রান্ত, পরিষ্কার। এটি বোঝার জন্য খুব বেশি জ্ঞানী, খুব বেশি ধার্মিক, খুব বেশি স্কলার হওয়ার দরকার নেই যে বাশারের মতো একজন গণহত্যাকারীর পক্ষ নেওয়াটা, যারা পক্ষ নিতে পারে তারা ভ্রান্ত, তারা মানুষ নামের যোগ্য না। আসলে আমি মনে করি, আমার দৃষ্টিতে তারা মানুষ নামের যোগ্য না। বাশার যেরকম মানুষ নয়, দানব পিশাচ, যারা তার পক্ষ নেয় তারাও আমার দৃষ্টিতে ওই রকমই মানুষ। দেখতে মানুষ, কিন্তু আসলে তারা মানুষ না। যাই হোক, এখন কি কারণে আমি বলছিলাম ইরানের ক্ষমা নেই আমার কাছে, অর্থাৎ ইরানের নেতৃত্বের আমার কাছে ক্ষমা নেই, এই কারণে যে আপনি ইরানের পরিচয় কি, ইরানের এই যে নেতৃত্বের পরিচয় কি? দে আর ম্যান অফ আল্লাহ, দে আর ম্যান অফ গড,
তারা নিজেদেরকে ইসলামিক দাবি করতেছে। কি ইমামত, তাদের যে 12 ইমাম, তারা যে ইমামতের ধারাবাহিকতা, নিজেদেরকে একটি ইমামতি শাসন ব্যবস্থা, তারপরে নিজেদেরকে ইসলামের পরিচয় দিয়ে আল্লাহর পরিচয় ধারণ করে। যখন এরকম কুখ্যাত কাজ কেউ করে, আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন ম্যান অফ আল্লাহ, ম্যান অফ গড, ইসলামিক ইমামতের ধারাবাহিকতা, ইমামতি শাসন ব্যবস্থা। তাহলে এই পরিচয় দিয়ে আপনি যখন এরকম একজন কুখ্যাত গণহত্যাকারীর পক্ষে দাঁড়ান, সমর্থন করেন, তাকে রক্ষার চেষ্টা করেন প্রকাশ্যে, তখন আপনি আসলে ইসলামকে কলঙ্কিত করছেন। এই দায়টা আসলে তাহলে যাচ্ছে কার উপরে? আপনি নিজেকে ম্যান অফ গড, ম্যান অফ আল্লাহ পরিচয় দিচ্ছেন। আমি ম্যান অফ গড কথাটি বলার পক্ষপাতিত্ব না, কিন্তু যেহেতু প্রচলিত আছে সেজন্য বললাম। আসলে দে আর ক্লেমিং দেমসেলভস ম্যান অফ আল্লাহ, আল্লাহর মানুষ তারা, আল্লাহর পরিচয় তারা ধারণ করে আছে। সেজন্য তারা বিশেষ পোশাক আশাক, বিশেষ এক ধরনের পোশাক তারা পরে এবং বলতেছে এই পোশাক হলো ইসলামের পোশাক, তাদের মতে ইসলামের পোশাক। তারপরে তারা ইসলামিক মানুষ, তারা ধার্মিক, ইসলামের অনুসারী। এই পরিচয় দিয়ে যখন কেউ এরকম কুখ্যাত কাজ করে, তখন যদি সেই কাজটা কুখ্যাত হয়ে থাকে, তাহলে সেই কাজের দায়ভার আসলে কার উপরে যায়? যায় তো ইসলামের উপরে, যায় তো গোটা মুসলিম জাতির উপরে, যায় তো শেষ পর্যন্ত আল্লাহর দিকে, আল্লাহর উপরে। গোটা বিশ্ব তাহলে বলবে, যারা ইসলামের বাইরে বা যারা ইসলামেরও অধীনে আছে নামে মাত্র, তাহলে ইসলাম তাহলে এরকম, আল্লাহ তাহলে এরকম, আল্লাহর মানুষেরা তাহলে এরকম হয়। এটাও ইসলামের নামে তাহলে করা যায়। যারা ইসলামের পরিচয় দিচ্ছে, নিজেদেরকে ম্যান অফ আল্লাহ পরিচয় দিচ্ছে, তাহলে তারা এরকম পৈশাচিক কাজের সমর্থন করছে, পৈশাচিক কাজে সহায়তা করছে, অংশগ্রহণ করছে। মানুষের মুক্তির বিরুদ্ধে, তারা গণমানুষের মুক্তির বিরুদ্ধে, গণমানুষের দুশ্মন যে একজন শাসক, একজন মাফিয়া শাসক, খুনি, গণহত্যাকারী, যে তার আর্মিকে লেলিয়ে দিয়েছে গণমানুষের বিরুদ্ধে হত্যাকারী হিসেবে, খুনি বাহিনীতে পরিণত করছে, যে তার আর্মিকে একটি ব্যক্তিগত বাহিনীকে পরিণত করেছে, খুনিদের পাহারাদারে পরিণত করেছে, লুটের পাহারাদারে পরিণত করেছে, মাফিয়াতন্ত্রের পাহারাদারে পরিণত করেছে যে আর্মিকে, পরিবারতন্ত্রের পাহারাদারকে পরিণত করেছে যে আর্মিকে। যে আর্মির কাজ ছিল জনগণ, দেশের মানুষের রক্ষা করা, দেশের মানুষের পক্ষে থাকা, দেশকে রক্ষা করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। সেইখানে সিরিয়ায় কি লীলাভূমি হয়েছে দেখেন। ইসরায়েল হামলা করে, রাশিয়া হামলা করে, তুরস্ক হামলা করে, যুক্তরাষ্ট্র হামলা করে, কারো কোনো অনুমতি লাগে না। তাহলে সিরিয়া তো একটা ফেইল্ড স্টেট, বহু আগে থেকে ফেইল্ড স্টেট টোটালি। তাহলে সেই ফেইল্ড স্টেটের একজন মাফিয়াকে কেবলমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে আর্মি ব্যর্থ এটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, তাহলে সিরিয়ান স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কাজ কোনো ভূমিকা পালন করে নাই। ওই দেশকে কি কোনো দেশ বলা যায় যে দেশে ইসরায়েল হামলা করে অনুমতি ছাড়া, যুক্তরাষ্ট্র হামলা করে অনুমতি ছাড়া, তুরস্ক হামলা করে অনুমতি ছাড়া, রাশিয়া হামলা করে? সেই দেশ কি কোনো স্বাধীন দেশ? সেই দেশের আর্মি কি কোনো স্বাধীন আর্মি? সেই দেশের আর্মি বলতে কিছু আছে? তাহলে যে সিরিয়ান আর্মি নামে মাত্র আর্মি, ও তো খুনি বাশারের পাহারাদার ছিল, গণমানুষের শত্রু ছিল। বাশার যেরকম গণমানুষের দুশ্মন, সিরিয়ান আর্মিও গণমানুষের দুশ্মন। তাহলে সেই সিরিয়ান আর্মিকে লেলিয়ে দিয়েছে জনগণের বিরুদ্ধে। তাহলে এইরকম একটি কুখ্যাত মাফিয়া, খুনি, গণহত্যাকারী, ম্যাস মার্ডারার, ম্যাস কিলার শাসকের পক্ষে ছিল ইরান। তাহলে এই যে কুখ্যাত কাজ ইরান করেছে, এর মাধ্যমে ইরান ইসলামকে কলঙ্কিত করেছে, আল্লাহকে কলঙ্কিত করেছে। যদিও আল্লাহর কলঙ্কিত হয় না, কিন্তু আমাদের দৃষ্টিতে যদি বলা যায় যে আল্লাহকে তারা মেলায়ন করেছে, ইসলামকে মেলায়ন করেছে, মুসলিম জাতিকে মেলায়ন করেছে তারা গোটা বিশ্বে। এখন আমি বলতে চাচ্ছি, প্রিয় দর্শক, মনে হতে পারে আমার যে ইরানের কঠোর সমালোচনা, আমি ইরানের বিরুদ্ধে মনে হতে পারে আমি শিয়াদের বিরুদ্ধে। আসলে নট দ্যাট। আমি ইরানের এই যে ভ্রান্ত নীতির বিরুদ্ধে, ইরানের আমি গণমানুষের বিরুদ্ধে নই, আমি শিয়াদেরও বিরুদ্ধে নই, এবং ব্যক্তিগতভাবে বলি আমি শিয়া বা সুন্নি কোনোটাই সমর্থন করি না।
শিয়া সুন্নির আমি নিজেকে আমি শিয়াও দাবি করি না, সুন্নিও দাবি করি না, যদিও আমার জন্ম হয়েছে এই সুন্নি, কথিত সুন্নি নামে, কিন্তু আমি নিজেকে এবং আমার পরিবারের সদস্যদের কোথাও সুন্নি পরিচয় দেই না। ছেলে মেয়েদের ফর্মে আমার নিজের কোথাও ফর্ম পূরণ করতে হলে যেখানে ওই যে ইসলাম শিয়া সুন্নি উল্লেখ থাকে আমি ওটা লিখিও না। আমি নিজেকে কেবলমাত্র মুসলিম দাবি করি, আমি শিয়া সুন্নি পরিচয় দেই না এবং এই ভেদাভেদ আমি স্বীকার করি না প্রথমত। যাই হোক, আমি তাহলে এই শিয়াদেরও বিরুদ্ধে নই, সুন্নিদেরও বিরুদ্ধে নই, পক্ষেও নই কোনোটার। মানে এই শিয়া সুন্নি ভেদটাই আমি স্বীকার করি না। এগুলো একটা শয়তানি আমি মনে করি, এই বিভক্তি। ইহুদি খ্রিস্টানরা যেরকম মুসলিম থেকে বের হয়, মুসলিম পরিচয় থেকে বের হয়, নিজেদেরকে ইহুদি এবং খ্রিস্টান আলাদা আলাদা ধর্ম বানিয়েছে, এই শিয়া সুন্নি ওইরকম একটি জিনিস। হজরত মুহাম্মদ শিয়াও ছিলেন না, সুন্নিও ছিলেন না, তাহলে আমরা নিজেদেরকে শিয়া সুন্নি দাবি করতেছি কেন? যা হোক, এটি একটি ভিন্ন বিষয়। এটি একটি কুফরিও বটে আমার মতে। এই যে শিয়া সুন্নি দাবি করা একটি কুফরি, এক ধরনের কুফরি। যা হোক, এটি ভিন্ন বিষয়, এ বিষয়ে অনেক লম্বা কথা আছে, সেটি এখানে বলছি না, প্রসঙ্গক্রমে এসে গেল তাই বললাম। যে মনে হতে পারে আমি শিয়া বিরোধী, ইরান বিরোধী, না, আসলে আমি ইরানের ভ্রান্ত পলিসির বিরুদ্ধে। ফ্যাক্ট যেটা হলো, আমি একসময় ইমাম খোমেনির খুব ভক্তও ছিলাম। আমি তার উপরে অনেক কিছু পড়াশোনা করেছি এবং ইসলামী শাসন ব্যবস্থার উপরে পড়াশোনা করেছি এবং এই ইরানি শাসন ব্যবস্থার উপরে আমি পড়াশোনা করেছি। এবং আমি মনে করি খোমেনি ওয়াজ এ ম্যান হু হ্যাড এ কানেকশন উইথ আল্লাহ। কোনো না কোনো মাত্রায় তার সঙ্গে আল্লাহর একটি কানেকশন ছিল বলে আমি মনে করি, এবং তাকে আমি একজন স্পিরিচুয়াল লিডার এবং ওই শতাব্দীর একজন শ্রেষ্ঠ নেতা বলেও মনে করি। কিন্তু এই তার পরবর্তীতে যে আয়াতুল্লাহ কি খামেনি, তারপরে এই যে ইরানের যে শাসক যারা হচ্ছে বিভিন্ন সময়, এরা আমার দৃষ্টিতে ভ্রান্ত, এই অন্তত সিরিয়া নীতিতে আমি বলতে পারি। তারপরে যে আহমেদে নিজাদকে ব্যক্তিগতভাবে তার যে লাইফস্টাইল, এটা আমার কাছে খুব ভালো লাগে, এটা আমি পছন্দ করি এই ধরনের লাইফস্টাইল। কিন্তু বিশ্বাসের দিক থেকে যদি তিনি এটা সমর্থন করে থাকেন সিরিয়ার বাশারকে, তবে আমি এটা আমার কাছে সে পরিত্যাজ্য। কিন্তু আহমেদের নেজাদের পার্সোনাল লাইফ, তাকে যতটুকু দেখেছি এই যে ছবি টবিতে, ভিডিও টিডিওতে, ইরানের শাসন যখন প্রেসিডেন্ট ছিলেন, আমার কাছে ভালো লাগছে তার এই স্টাইল, সাধারণ সিম্পল জীবনযাপন, একজন মুসলিম শাসক হিসেবে ভালো লাগছে খুব। যা হোক, এটিও ভিন্ন প্রসঙ্গ গেল। তাহলে বলতেছিলাম যে ইরান, যে আমি ইরান বিরোধী কিনা, কোনো বিরোধীও না, পক্ষেও না, বিষয়টি আমি ফ্যাক্ট তুলে ধরছি। ফ্যাক্ট তুলে ধরলে অনেকের কাছে এরকম খারাপ লাগতে পারে, এটা স্বাভাবিক। কাউকে আঘাত দেওয়ার জন্য কাউকে আঘাত পেতে পারেন, কিন্তু আমার কিছু করার নেই। আমি সত্য যেটা আমি দেখছি, বুঝছি, সেটা আমি প্রকাশ করে যাচ্ছি। যে ইরান এই বিভিন্ন ক্ষেত্রে ভ্রান্ত নীতি অবলম্বন করে চলছে, এরা পথভ্রষ্ট হয়ে গেছে। এই তারা যা করছে ধর্মের নামে, আল্লাহর নামে, ইসলামের নামে, অন্তত সিরিয়ার তারা যে পথ ডিরেইলড তা বোঝার জন্য খুব বেশি আমি বলছি জ্ঞানী হওয়ার দরকার নেই, সিরিয়ার ঘটনায় যথেষ্ট। এখন দেখেন, আমি আরো বলছি আগের ভিডিওতে যে এই ইরানের এই যে রং প্রক্সি স্ট্র্যাটেজি, প্রক্সি যুদ্ধে যে এক্সিস, যে এই ইরানের ভুল নীতির কারণে সিরিয়া ধ্বংস হলো, লেবানন ধ্বংস হলো, ইয়েমেন ধ্বংস হলো, এবং শেষ পর্যন্ত গাজাও ধ্বংস হয়ে গেল, মাটির সাথে মিশে গেল। গাজা ধ্বংস ইরান কেন দায়ী? গাজা ধ্বংস কারণ এই যে 7 অক্টোবরের যে হামলা, ইসরায়েলে হামাসের আত্মঘাতী চরম ভ্রান্ত হামলা, আমি এই হামলাকে আমি সমর্থন করি নাই শুরু থেকে। আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম এই হামলার, হামাসের 7 অক্টোবর ইসরায়েল হামলার বিরুদ্ধে, যে এটি হতে পারে না। যা হোক, এই হামলার কারণে আজকে হামাস ধ্বংস হয়ে গেল, গাজা ধ্বংস হয়ে গেল, এবং এই ইসরায়েল যখন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, সেই যুদ্ধে ইরান অংশগ্রহণ করেছে হিজবুল্লাহর মাধ্যমে। হিজবুল্লাহ তো ওই আমি বলছি গত 40 বছর ধরে এই যে ইরানের প্রক্সি বাহিনী, ইরাক, সিরিয়া, লেবানন, এর মাধ্যমে কেবল ইসরায়েলকে চুলকানি দিয়েছে, আর ইসরায়েল চূড়ান্ত রূপে ধ্বংস করে দিয়েছে। এখন আপনি বলতে পারেন ইরান যে ইসরায়েলের বিরোধিতা করছে, এটি কি করবে না? হ্যাঁ, অবশ্যই করবে। আমি অবশ্যই সমর্থন করি ইরানের যে ইসরায়েল বিরোধী অবস্থান, কিন্তু এই অবস্থান কতটা আন্তরিক সেটা নিয়েও আমি আগে প্রশ্ন তুলেছি। কারণ তারা ইসরায়েলে বারবার যে হামলা করেছে, একজন সৈন্য পর্যন্ত মারা যায় না। আমার কথা হলো, কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয় না। হামলা মিসাইলগুলো পরে দেখা যায় খোলা মাঠে, পার্কে, কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা আঘাত করতে পারে না। তাহলে এই যে 40 বছর ধরে প্রক্সি বাহিনীর মাধ্যমে ইসরায়েলকে আপনি চুলকানি দিলেন, চুলকাইলেন, আর ইসরায়েল বারবার আপনাদের ক্র্যাশ করে দিল,
এই ধরনের হামলার কি মানে আছে? এই চুলকানি দেওয়ার কি মানে আছে? হামলা করলে হামলার মতো করেন, ইফেক্টিভ হামলা করেন। যদি ক্রাশ করতে চান, আপনার মুখে বলেন ইসরায়েলের অস্তিত্ব মানি না, কিন্তু আসলে বাস্তবে আপনি কি করেছেন? এই 40 বছর ধরে ইসরায়েলের বিরুদ্ধে যে এত প্রক্সি বাহিনী করে কিছুই তো হলো না। ইসরায়েলের তো কিছু হলো না, ইসরায়েল তো ধ্বংস হয়নি, ইসরায়েলকে তো ধ্বংস করতে পারেননি। বিনিময়ে লেবানন ধ্বংস হয়ে গেল, সিরিয়া ধ্বংস হয়ে গেল, ইয়েমেন ধ্বংস হয়ে গেল, হামাস ধ্বংস হয়ে গেল, গাজা ধ্বংস হয়ে গেল, হিজবুল্লাহ ধ্বংস হয়ে গেল, এবং আপনার ইরানের বিদায় আজকে ইরান থেকে, এই মধ্যপ্রাচ্য থেকে। ইরান এখন সর্বকালের ইতিহাসে, মানে অন্তত এই যে স্মরণকালের ইতিহাসে বলতে পারি, অন্যতম দুর্বল অবস্থায় আছে ইরান। খুবই দুর্বল অবস্থায় আছে বর্তমানে এই যে হায়না ইসরায়েলের বিরুদ্ধে। যেহেতু হিজবুল্লাহ ধ্বংস হয়ে গেছে, হামাস ধ্বংস হয়ে গেছে, সিরিয়া ধ্বংস হয়ে গেছে, লেবানন ধ্বংস হয়ে গেছে, ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যে এক ভয়ঙ্কর হায়না, তাকে বাধা দেওয়ার কেউ নাই এখন। ইরান এত বছর ধরে চেষ্টা করে ব্যর্থ হলো, তার ভ্রান্ত নীতির কারণে ব্যর্থ হয়েছে। এটি না করে, এই যে প্রক্সি বাহিনী না করে, যদি ইরান সিরিয়াকে একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠতে সহায়তা করত, কিরকম? যে বাশারের বিরুদ্ধে যখন, অন্তত আগে থেকেও তাকে সমর্থন করা সঠিক ছিল না, কিন্তু অন্তত যখন 2011 সালে বাশারের বিরুদ্ধে সিরিয়ার গণমানুষ রাস্তায় নেমে আসলো, অন্তত তখনও যদি সিরিয়া বাশারের পক্ষ ত্যাগ করে মানুষের পক্ষে অবস্থান নিত, এবং তখন থেকেও যদি সিরিয়া একটি শক্তিশালী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করত, সিরিয়াকে মিলিটারিলি এবং ইকোনমিক্যালি যদি স্ট্রং করার চেষ্টা করত, এবং সিরিয়া সরকারের উপর যদি তার একটি প্রভাব রাখার চেষ্টা করত, এবং সিরিয়া যদি একটি শক্তিশালী দেশ হতো, তাহলে আজকে সেটি ইসরায়েলের বিরুদ্ধে অনেক বড় একটি ফোর্স হিসেবে ভূমিকা পালন করতে পারত। একইভাবে যদি লেবাননে সে এই যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, আর একটি হিজবুল্লাহ নামক রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র করে লেবাননকে ধ্বংস করে দিয়ে, লেবাননের আর্মি বলতে কিচ্ছু নাই, লেবানন আর্মির সাথে হিজবুল্লাহ শক্তিশালী, কি অবস্থা চিন্তা করে দেখেন। লেবাননে এই হিজবুল্লাহর কারণে গৃহযুদ্ধ হয়েছে আগেও, এবং এখনো হওয়ার দ্বার প্রান্তে ছিল। লেবানন আর্মি বলতে কিচ্ছু নাই। এই ইসরায়েলের 40 বছর ধরে হামলার কারণে লেবানন ছিন্ন ভিন্ন, এই হিজবুল্লাহ বিরোধী ইসরায়েলের হামলার কারণে লেবানন ধ্বংস হয়ে গেছে, আজকে হিজবুল্লাহ ধ্বংস হয়ে গেল। লেবানন আর্মি বলতে কিছু নাই, লেবাননের অর্থনীতি বলতে কিছু নাই, লেবাননে কোনো শক্তিশালী সরকার নেই। তাহলে ইরান যদি লেবাননে একটি স্ট্রং, হিজবুল্লাহর পরিবর্তে যদি একটি স্ট্রং মিলিটারি গঠন করত, একটি স্ট্রং ইকোনমি গঠন করতে সহায়তা করত, লেবাননে যদি একটি স্ট্রং গভর্নমেন্ট থাকতো, তাহলে সেই লেবানন আজকে ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তি হিসাবে ভূমিকা পালন করতে পারত। একইভাবে ইয়েমেনের ঘাড়ে বন্দুক রেখে ইরান এবং সৌদি আরব যুদ্ধ করেছে, এর দায়ও ইরানের আছে। যদিও সৌদি আরব এখানে মেন ক্রিমিনাল, এই সর্বশেষ যে 2015 সালে যে যুদ্ধ, গৃহযুদ্ধ, কিন্তু ইরান এর দায় এড়াতে পারে না। তাহলে বলছিলাম, একইভাবে এই যে গাজায় হামাসের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে হিজবুল্লাহ, এবং হামাস শেষ, গাজা শেষ, তাহলে সব শেষ হয়ে গেল। তাহলে ইরানের এই যে প্রক্সি স্ট্র্যাটেজি সম্পূর্ণ ফেল করেছে, ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। যা হোক, তাহলে আমি বলছি, আগেও ডিটেলস বলেছি একটি ভিডিওতে, যে ইরান যদি এই প্রক্সি বাহিনীর মাধ্যমে ইসরায়েলকে এরকম আস্তে আস্তে চুলকিয়ে বিনিময়ে ইরানের উপরে কতবার হামলা করেছে ইসরায়েল, ইরানের কত বিজ্ঞানী হত্যা করেছে, কত রাজনীতিবিদকে হত্যা করেছে, ইসমাইল হানিয়াকেও হত্যা করেছে, 2 দিন আগে স্বীকার করলো ইসরায়েল। তারপরে হাসান নাসরুল্লাহকে হত্যা করলো, ইরানের কত নেতা হত্যা করলো, কত সায়েন্টিস্ট হত্যা করলো, কত জেনারেল হত্যা করলো, ইরানের উপরে কত হামলা চালাইলো, কত পারমাণবিক স্থাপনার উপরে কতবার হামলা চালালো। এবং ইরান আজকে মিলিটারিলি কত দুর্বল, শুধুমাত্র আছে কিছু মিসাইল, কিন্তু ওই মিসাইল তো ইসরায়েলের বিরুদ্ধে কিচ্ছু না, নাথিং, কিচ্ছু না। ওই মিসাইল দিয়ে কিচ্ছু করতে পারবে না ইরানের। এবং গত 40 বছরে ইসরায়েল কেবল উন্নতি করেছে, অগ্রসর হয়েছে। এবং ইসরায়েল তো ইসরায়েল না, ইসরায়েল হলো যুক্তরাষ্ট্রের একটি পার্ট। তাহলে ইসরায়েলকে কিছুই করতে পারেনি। মাঝখানে এই ইরান নিজে আজকে সবচেয়ে দুর্বল অবস্থায় আছে। লেবানন ধ্বংস হয়ে গেছে, সিরিয়া ধ্বংস হয়ে গেছে, ইয়েমেন করুণ অবস্থা, গাজা, হিজবুল্লাহ শেষ। তাহলে এটি ভিন্ন বিষয়। যা হোক, বললাম যে ইরান এই যে আল্লাহর পরিচয় দিয়ে, ধর্মের পরিচয় দিয়ে যে কুখ্যাত কাজ করেছে সিরিয়াকে যে লীলাভূমি বানিয়েছিল হিজবুল্লাহর জন্য, এবং ইসরায়েলের বিরোধিতার নামে গণমানুষের বিরুদ্ধে। এবং দেখুন, এই যে সিরিয়ান আর্মি, যেটা বলেছি আগেও, যে কত কুখ্যাত, এই যে সেদনায়া কুখ্যাত কারাগার, হাজারো গুয়ান্তানামো বে, যার কাছে কিছুই না, হাজারো গুয়ান্তানামো বে একটি এই যে সেদনায়া কারাগার, যেখানে 5 বছরে 13,000 মানুষকে গণফাঁসি দিয়েছে, এই কারাগারটি পরিচালনা করত সিরিয়ান আর্মি।
তাহলে সিরিয়ান আর্মি কত কুখ্যাত, কত ঘৃণিত, মানবতার দুশ্মন এই সিরিয়ান আর্মি সব পালিয়ে গেছে। এই যে হায়াত তাহরির আল শামের 8 ডিসেম্বর বিজয়ের পর সব খুনিরা পালিয়ে গেছে, সব মানবতার কলঙ্ক, মানবতার দুশ্মন এই সিরিয়ান বাশার আল আসাদ এবং তার আর্মি, তার মিলিশিয়া বাহিনী, তার গোত্র যারা তাকে সমর্থন দিয়েছে। এবং এই বাশারের মতো পিশাচ, দানব, ম্যাস মার্ডারার, ম্যাস কিলারকে যারা সমর্থন দিয়েছে, ধর্ষক, তার বাহিনী হলো ধর্ষক, তার মিলিশিয়া বাহিনী ধর্ষক, আফ্রিকা থেকে ধর্ষক খুনিদের ভাড়া করে এনে লেলিয়ে দিয়েছে জনগণের বিরুদ্ধে। এইরকম নিকৃষ্ট পাপিষ্ঠকে যারা সমর্থন দেয় তাদের আমার কাছে ক্ষমা নেই।